নমস্কার বন্ধুরা। আজ আমার চলো ঘুরতে যাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা চলেছি আজ একটি শিব মন্দির দর্শনে। এই শিব মন্দির এর কথা অনেকের জানা নেই। বোলপুর থেকে লাভপুর যাবার পথে পড়ে, তবে লাভপুরে যাবার অনেক রাস্তা আছে। বাসের ব্যবস্থা খুব একটা ভালো না, একমাত্র টোটো আছে। এতে সময় এবং টাকা যা লাগবে তাতে আমরা সকলে মিলে একটা গাড়ি ভাড়া করলাম। কোপাই থেকে কদমতলা রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। প্রথম দিকে দু একটা গ্রাম দেখতে পেলেও তারপরে আর শুধু ধান জমি আর রাস্তা। কিছু লোক রাস্তা তৈরি কাজে ব্যস্ত, তাদের জিজ্ঞেস করতে তারা বলল এটা বোলপুর থেকে লাভপুর যাবার বড় রাস্তা তৈরি হচ্ছে। ততক্ষণে আমরা খায়েরপাড়া নামে একটা গ্রামের কাছাকাছি চলে এসেছি। এক এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে শিব মন্দির আর কত দূরে। জিজ্ঞেস করতে উনি বললেন আরও কিছুটা গিয়ে পরের গ্রামে শিব মন্দির আছে। তা গ্রামের নাম হচ্ছে রাকড়েশ্বর, এবং না ওখানকার শিবের নামও রাকড়েশ্বর। তো ওনার কথা মতন আমরা যেতে আরম্ভ করলাম। বেশ দুপাশে শুধু আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দুপাশে শুধু জমি আর কিছু গাছপালা। এই রাস্তাটা অনেক দিন থেকে তৈরি হচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে আগেতে এই রাস্তা দিয়ে কেউই আসতে পারতো না, আমরা নামই শুনেছিলাম বহুদিন আগে। তো এখন এই রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে, কিন্তু বাসের চিহ্ন আমি দেখতে পেলাম না। যাই হোক, আমরা এই দিক দিয়েই চলেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করছি রাকড়েশ্বরে শিব মন্দিরে পৌঁছে যাব। এই ধান কাটা হয়ে যাওয়ার পরেই জায়গাগুলো একদম রুক্ষ হয়ে থাকে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো দেখে, কেমন হয়েছে। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আগে দেখুন তারপর বলবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এইটা একদমই অজানা জায়গা, একদম প্রচার নেই। আমরা এখন ওই খায়েরপাড়া গ্রামটা পেরোচ্ছি। বেশ বড় বুদ্ধিষ্ণু গ্রাম পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটা দূরে। এখানে দোকানপাট খুব একদমই নেই, কোথাও একটু চা জল খাবারও উপায় নেই। আমরা অনেকক্ষণ বেরিয়ে এসেছি, কিন্তু কিচ্ছু পাওয়া যায় না রাস্তার ধারে। যা হোক, আমরা এখন ওই রাকড়েশ্বরে এসে পৌঁছালাম। দেখুন রাস্তাটা খুব সুন্দর রাস্তা, আর এইদিকে ধান জমিতে চাষ হয়েছে। আর যে ফাঁকা জমিটা রয়েছে ওটাতে ওনারাই বললেন যে এখানে মেলা বসে শিবরাত্রিতে, তার জন্য এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। আর পিছন দিকে একটা কোনা নামে একটা নদী আছে। ওই নদীতে খুব খরস্রোতা, জল বেশি নেই কিন্তু খরস্রোতা। বর্ষার সময় খুব খারাপ অবস্থা হয়ে যায় এখানকার লোকেদের। আর ওই পাড়ে সব ওই ওগুলো খোঁড়াখুঁড়ির পরে ওখান থেকে পাথরের গ্লাস বাটি এসব পেয়েছে লোকে। তেঁতুল গাছ প্রচুর তেঁতুল গাছ এখানে। আর এই তেঁতুল গাছের পিছন দিকে উনুন তৈরি করা আছে। লোকে যখন বেশি ভিড় টিড় হয় এখানে রান্না করে ক্লাবের ছেলেরাই খাওয়ায়। এই দেখুন কত তেঁতুল গাছ। এই দেখুন সামনে একটুখানি গেলেই সামনেই মন্দির। এই প্রথমে যেটা তৈরি হচ্ছে এটা হনুমান মন্দির তৈরি হবে। আর এই দেখুন মন্দির,
এক চূড়া বিশিষ্ট চৌকো মন্দির। আগে মনে হয় পাথর দিয়েই তৈরি হয়েছে, কারণ নিচে নামলেও পাথর। কিছুক্ষণ পরে আমাদের লোক এসে গেছে, যিনি পুজো করবেন। এখন দরজা খোলা পাইনি বলে আমরা নিচেই দাঁড়িয়ে আছি। আর সামনে একটা নাট মন্দির রয়েছে, পুরনো দিনের নাট মন্দির। ওই মন্দিরের নিচে নামতে গেলে একটু উঁচু আর কি, পাথর আছে, পাথর দেওয়া আছে। ঠাকুরমশাই এসে গেছেন। আর এই মহিলা বললেন যে এগুলো আমাদের দিনের, দেখুন মন্দিরের আগে ছবিটা দেখুন, কি অদ্ভুত মন্দির, সুন্দর। দুদিকের দরজা, একটা সামনে একটা পিছনে। এই মন্দিরটা কি অদ্ভুত দেখুন, যে গোল মতন যে জায়গাটা রয়েছে, উনি যা বলেছেন তাতে আমরা জানতে পারলাম যে গোল উঁচু যে জায়গাটা রয়েছে ওটা হচ্ছে মায়ের যোনি। আর ওপরে যে লিঙ্গ একটু বেরিয়ে আছে এবং ওপরে আরেকটা যে গোল চিহ্ন রয়েছে ওইটা হচ্ছে শিবের যোনি। এইটা হচ্ছে মিথুনরত অবস্থায় মা পুরোহিত মশাই আমাদেরকে বলছেন। কারণ আমরা প্রথমে অবাক হয়ে গেছি শুনে, আমরা শিবলিঙ্গ দেখতে পাইনি। তারপর উনি যখন আমাদের প্রথমে বুঝতে পারিনি, তারপর উনি আমাদের বোঝালেন যে এটা অনেক সাধু সন্ত এসছেন এখানে। আগে খুব মানে একদম নিরালা জায়গায় গ্রামটা, তখন গ্রাম ছিল না, বেশি জঙ্গল ছিল। তো উনি বললেন যে এইটা যারা সাধু সন্ত এসছিলেন তারা বলেন যে এইটা কামাখ্যা মায়ের মহাকালের উপরে মা দুর্গা নিচে। অদ্ভুত সুন্দর দেখুন, দেখলে না একদম গা শিউরে উঠবে। এরকম আমি কোথাও কোনোদিনই দেখিনি। পুজো হয় ওই পিছনে যে শিবটা রয়েছে, ছোট শিবটা, ওটা হচ্ছে আপনার এই জঙ্গলেই পাওয়া গেছিলো, তখন তো জঙ্গলই ছিল। আর পঞ্চনাগ রয়েছে। উনি বলছেন যে আমি বয়স কত বলতে পারবো না, আমাদেরকে যা বলেছেন, যা আমরা ওনাকে স্পিকারটা দিয়েছিলাম কিন্তু উনি ওইগুলো ধরবেন না। তো বললো যে কত বয়স আমরা বলতে পারবো না, আমাদেরই 14 পুরুষ এখানে পুজো করে আসছি, তার আগেও ছিল। তবে ঘরটার বাইরে একটু ভেঙে গেছিলো, তো সেটা সারাতে এসে মিস্ত্রিরা বলেছেন যে এটা ভেতরে তো শুধু কাঁচের মতন চকচক করছে, আমরা তো বুঝতে পারলাম না কি। আবার ওটাকে ওরা সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে। উনি আমাদেরকে এটা দেখাচ্ছেন, দেখুন। সাধু যে সন্ন্যাসীরা এখানে এসে থাকতেন রাত্রে, উনি আরও বলছেন যে আমরা পুজোর সামগ্রী বেশি কিছু নিয়ে যেতে পারিনি, খালি কিছু মনটা কিনে নিয়ে গেছিলাম। তো উনি বলছেন যে এখানে আমার স্বপ্নাদেশ আছে যে বাইরে কোনো দোকান বসতে পারবে না, কোনো রকম দোকান বসে না কোনো দিন। তো একমাত্র মেলার সময় আপনার ফাল্গুন মাসে শিবরাত্রিতে মেলা হয়, তখন সব নানান রকম দোকান বসে। আর এখন কিচ্ছু পাওয়া যায় না, ফুল পর্যন্ত পাওয়া যায় না। তো বলে এটা স্বপ্নাদেশ আছে, আমরা কিচ্ছু এখান থেকে বসতে দিই, লোকদের বসতে দিই না।
তো বাবা একদম হইচই পছন্দ করেন না, তার জন্য বন্ধ থাকে সব। তো ওনাকে জিজ্ঞেস করলাম মানে কত দিনের পুরনো, বলছে আমরা কিচ্ছু বলতে পারবো না, মানে আমাদের 14 পুরুষ পুজো করা হয়ে গেছে, তার আগেও পুজো হয়েছে, কিন্তু আমরা কত সালে তৈরি হয়েছে। তবে মোটামুটি উনি আন্দাজ করে বলেছেন যে ব্রিটিশ আমলে হতে পারে কিছু বাড়িটা তৈরি। আমরা শিবের মাথায় জল দিতে চেয়েছিলাম আর অঞ্জলিও দিতে চেয়েছিলাম, কিন্তু উনি দিতে দেননি, বললো আগের দিন হবিষ্যি করলে তবে আমাদেরকে শিবের মাথায় জল দিতে দেবে এবং ওই অঞ্জলি দিতে দেবে, তার আগে দেবে না। অনেক নিয়ম আছে এখানে। বেলা 1টার সময় একদম পুরো দুধ নিয়ে আসে, দুয়ে দুধ নিয়ে এসে ওই দুধেরই একমাত্র দুধ দিয়ে পায়েস হয়, বেলা 1টার সময় পায়েসটা হয়। তো এমনি কোনো ভোগের ব্যবস্থা কিছু নেই, কোনো রকম ভোগ বাইরের কাউকে দেওয়া হয় না। মন্দিরের বাইরে গিয়ে দেখবেন কিভাবে, আপনারাই দেখতে পাবেন যে কি অদ্ভুতভাবে একটা গাছ কত শাখা প্রশাখা বার করে কিভাবে জড়িয়ে আছে, সেটা না দেখলে আমি বলবো আপনাদের। তো কোনো বাচ্চা ছেলে অনেক খেলছে, কিন্তু কেউ এগুলোতে হাত দেয় না। উনি যা কথা বলছেন আপনারা শুনতে পেতেন না, কারণ উনি তো স্পিকার নেননি, আস্তে কথা বলেন, খুব ভালো ভদ্রলোক। ওর নাম হলো গজানন ভারতী। উনি আমাদের সঙ্গে অনেক কথাবার্তা বললেন, সব কিছু বোঝালেন। তো ও ওই লিঙ্গর কথাই বললেন যে এখানে রাত্রিবেলায় সাধু সন্ন্যাসী এসে একটা মাঠ রাখার ব্যবস্থা হয়েছে, কিন্তু ওনারা রাত্রে থাকতে পারেন না, এখানে চান না থাকতে। এই দেখুন এইটা, হ্যাঁ বেরিয়ে গেলাম আমরা বাইরে, আমাদের পুজো হয়ে গেল, বাইরে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা দিয়ে আপনার ভোগ যায়, এটা ভেতরের দরজা, যে ভোগটা হয় এটা এদিক দিয়ে ঢোকে, আর সর্বসাধারণের জন্যে সামনে দিয়ে দরজা।
আগেকার দিনের বাড়ি কীরকম দেখছেন, কত বড় বড় থাম। এটা হলো আমাদের সর্বসাধারণের ঢোকার দরজা। এরকম জবা, এই গাছের ডালগুলো এবার দেখুন একবার, একটা গাছ থেকে তার ঝুড়ি বেরিয়ে কীরকমভাবে চারিদিকে জড়িয়ে উঠেছে। শিবের যে ওখানে জলটা ধোয়া হয় সব এখান দিয়ে নিচের দিয়ে চলে যায়, একদম নিচে নিচে রাস্তা আছে। ওনারাই বলছিলেন যে জলটা কোনো দিন সামনে থাকে না। এইটা চাতাল, এই চাতালে ওদের সকাল সন্ধে কাটে, শীতের দিন দুপুরে বসে। আর তাছাড়াও আরও অনেক পুজো হয়। দেখুন এখানে হচ্ছে মা কালী, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সিংহবাহিনীর পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, খুব সমারোহে হয় এগুলো। আর এই দেখুন গাছের ডালগুলো আপনাদেরকে দেখাবার জন্য আমি অস্থির হয়ে গেছি। কোনো বাচ্চা হাত দেয় না এই ডালগুলোতে। আর বাইরেও দুটো শিব মন্দির আছে, একটা বানলিঙ্গ, একটা শ্বেতলিঙ্গ। এগুলো একদম আর্লি মর্নিংয়ে পুজো হয়ে যায়, এগুলো আমরা দেখতে পাইনি, আর দরজা খুলবে না। কিন্তু ফ্যামিলিদের সব বাড়ি এখানে, যারা পুজোর যাদের শেয়ার আছে তারা এইসব জায়গায় পালি হিসেবে পুজোটা হয়। এটা সিংহবাহিনী। এটা ষষ্ঠীতলা, আর একটা হচ্ছে ধর্মরাজ থাকেন একটা জায়গাতে, সমস্ত ঠাকুর ওদের। এটা গাছটা দেখুন কীরকম ভাবে হয়ে আবার চারিদিকে ছড়িয়েছে। আর এখানে ষষ্ঠী, এটা হচ্ছে ষষ্ঠীতলা। ওনার ভদ্রমহিলা যারা আছেন এই পুজোর অংশীদার, তারাই আমাদেরকে দেখাচ্ছিলেন। এইখানেই ওদের বিয়ে, পৈতে, মুখে ভাত, জন্মদিন সব এখানটা, এই উঠোনটা চাতালটার মধ্যেই হয়। এইটা হচ্ছে শ্বেতলিঙ্গ। ভীষণ ভালো লাগবে আপনারা যদি একবার আসেন, কষ্ট হবে একটু, বোলপুর থেকে সোজাসুজি গাড়ি করেও আসা যায়। আর প্রত্যেক সোমবার এখানে ভোগ রান্না হয়। যারা উপোস থাকে, পুজো করাতে আসে, পুজো ওই দিন ভিড় হয় বেশি সোমবার, সেদিন ক্লাবের থেকে খাওয়ানো হয় সব লোকেদের, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। বাঁধানো ঘাট দেখুন, আর সামনে নদী এখন একদমই জল নেই। এই নদীটা কোপাই নদীর সাথে মিশেছে, একদম শুকনো। বর্ষাকালে একদম ভর্তি হয়ে যায়, সিঁড়ির উপরে উঠে যায়, চলে আসে জল। এই ডান দিকে যে জায়গাটা আছে ওখানে রান্নার ব্যবস্থা আছে।
ঝুলেছে। দুটো তেঁতুল জল দেখা যাচ্ছে। খুব জাগ্রত এই দেবস্থানে আবার আসার ইচ্ছা রইল, যদি কোনোদিন আসতে পারি আবার। এটা ধর্মরাজ। এখানে ওরা হনুমানজির একটা মূর্তি প্রতিষ্ঠা করবে। লাল। আপনাদের যদি ভালো লাগে আবার লাইক দেবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু মন্তব্য থাকলে জানাবেন। আমার জায়গাটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে মূর্তিটা আমি একদম নূতন দেখলাম, অদ্ভুত সুন্দর লেগেছে।